প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে একটি প্রশ্ন আহ, বলা বোধহয় খুবই প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়। সেটা হলো যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিয়ে কিন্তু অনেক কথা। ওয়াকারুজ্জামানের প্রতি খুব দুঃখ বেদনা সবচেয়ে বেশি আওয়ামী লীগের। এমনও শোনা যায় আওয়ামী লীগ ওয়াকারুজ্জামানকে বিশ্বাসঘাতক পর্যন্ত বলে। কিন্তু প্রশ্ন হলো, 5 আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার যে দৃশ্য আমরা দেখেছি, এমনও শুনেছি যে শেখ হাসিনা তিনি যেতে চাননি, তিনি সেনাবাহিনীকে বল প্রয়োগ করতে বলেছিলেন আন্দোলন দমন করার জন্য। সে- কিন্তু সেনাবাহিনী সেই পথে হাঁটেনি। তারা কোনো বিক্ষোভকারীকে গুলি করবে, হত্যা করবে এমনটি তারা চায়নি। চায়নি একটি বড় ধরনের রক্তক্ষয়, যে কারণে সম্ভবত শেখ হাসিনাকেও নির্বিঘ্নে তারা অন্তত ভারত পর্যন্ত পাঠাতে পেরেছে। কিন্তু এখানেই প্রশ্ন শেষ নয়। তারপর থেকেই শেখ হাসিনা, আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতাকর্মী সকলেই ওয়াকারুজ্জামানের প্রতি একটি খুব বিতৃষ্ণা প্রকাশ করছে। এমনটি আবার আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়েও শোনা যায়, কারণ তিনিও ছাত্র গণ বিপ্লবের পর, গণ অভ্যুত্থানের পর তিনিও দেশের রাষ্ট্রপতি থেকেছেন, এখন পর্যন্ত আছেন, যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক। তার প্রতি অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো আচরণ করেছে, সেটা সাংবিধানিকভাবেই হোক, সরকারের রাষ্ট্রপতি হিসাবে হোক, বা একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে সবসময় একটা অবহেলা, অনাদর, একটা ইগনোর ভাব প্রকাশ করে গেছে তারা। এটা খুব সম্ভবত এই কারণে যে তিনি আওয়ামী লীগেরই লোক ছিলেন। রাষ্ট্রপতি চুপ্পুও কিন্তু কয়েক সপ্তাহ আগেই বোধহয় তিনি রয়টারকে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আর থাকতে চান না, বা থাকতে চাবেনই বা কেন। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একটি মানুষকে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি পাত্তা না দেয়, সম্মানটুকু না করে, যে যে সম্মানটুকু তার সাংবিধানিকভাবে প্রাপ্য, তিনি কিন্তু সেটা পাননি। তাই তার মনে খুব দুঃখ বেদনা থাকতেই পারে। যাই হোক, রাষ্ট্রপতি নিয়ে কথা বলছি না, কথা বলছি ওয়াকারুজ্জামান নিয়ে। আমাদের সেনাবাহিনীর বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো যে সেনাবাহিনীকে আমরা সবসময় বলি সেনাবাহিনীর শাসক নয়, সেনাবাহিনীর জাতির অতন্দ্র প্রহরী। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, সংবিধান রক্ষায় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এখন পর্যন্ত ছাত্র অভ্যুত্থানের পর যে অচলায়তন সৃষ্টি হয়েছিল, সেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সমাধান, সলিউশন খুঁজে বের করা সেনাবাহিনীর উপর একটি গুরু দায়িত্ব হিসেবেই বর্তায়। যে কারণে সেনা প্রধান একাধিকবার দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়েছেন, এমনকি তিনি একবার ডেডলাইনও দিয়েছেন, 18 মাসের ভিতরে নির্বাচন হতে হবে। যাই হোক, সব কিছু ছাপিয়েও সেনাবাহিনী প্রধানের উপর কিন্তু খুব যায়নি। বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের খুব রয়ে গেছে। এই কারণেও হইতে পারে সেটা, যেহেতু তিনি আওয়ামী লীগের আমলেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন, তার প্রতি হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীদের আশা, প্রত্যাশা, দাবি
অনেক থাকতে পারে, সেটা হইতে পারে, এবং তিনি সেই আন্দোলন দমনে তাদের দৃষ্টিতে হয়তো তিনি কার্যকর ভূমিকা নেয়নি, যে কারণে সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কিন্তু কেউ যদি এমন ভাবে আরেকটি প্রশ্ন করে যে শেখ হাসিনাকে সেই 5 তারিখে বাংলাদেশ থেকে ভারতে যেতে না দিলে দেশের পরিস্থিতিটা তখন কি হতো, বা শেখ হাসিনার জীবনেরই কতটুকু নিরাপত্তা ছিল, এই বিষয়টি তো আলোচনায় আসতে পারে। ওয়াকারুজ্জামানকে বিভিন্ন ভাবেই অপবাদ দেওয়া যায়, তার ভূমিকা নিয়ে সমালোচনা করা যায়, আলোচনা করা যায়, কেউ কেউ তাকে ঘৃণা করতে পারেন, সেসবই গণতান্ত্রিক ভাবে একটি রাষ্ট্রের নাগরিকের সেই ক্ষমতা রয়েছে। কিন্তু পাল্টা আরেকটি প্রশ্ন যদি করা যায় এরকম, আমাদের সেনাবাহিনী, আমরা যত দেশপ্রেমিক যত কিছু দিয়ে সেনাবাহিনীকে আখ্যায়িত করি, আমাদের বটম লাইন, আমাদের সেনাবাহিনীর যেমন একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে গ্লানিও আছে, বেদনাও আছে, আনন্দও আছে, উচ্ছ্বাসও আছে। আমাদের সেনাবাহিনী 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কম বিপর্যয়ের মাঝ দিয়ে যায়নি, ক্ষমতাও দখল করেছে সেনাবাহিনী একাধিকবার। অনেক সামরিক সেনা কর্মকর্তা নীরবে বিদায় নিয়েছেন, আবার বিডিআর হত্যার মতো ঘটনাও ঘটেছে। সামরিক অভ্যুত্থানে শত শত সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, এমনকি পঙ্গু মুক্তিযুদ্ধের একটি সেক্টরের প্রধানকে ফাঁসিতেও পর্যন্ত ঝুলানো হয়েছে। তো আমাদের দেশে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। 24-এর বিপ্লবোত্তর সেনাবাহিনীর ভূমিকাকে অনেকেই প্রশংসা করেছে। আমি ব্যক্তিগতভাবেও একাধিকবার ফেসবুকে এবং বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে আমাদের সেনাবাহিনী ধৈর্য, সহনশীলতা পরিচয় দিয়েছে। সংবিধানকে রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে সেনাবাহিনীর ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই সেনাবাহিনী নিয়ে বিপ্লবোত্তর যেসব পোলাপানগুলি তথাকথিত নেতা হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়ে একটি হুলস্থুলুস শুরু করেছিল, তারাও পর্যন্ত সেনাবাহিনীকে বিভিন্নভাবে অপবাদ দিয়েছেন, অপমান করেছেন, তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন, সেগুলি এসে আবার পাবলিকলি বলে দিয়েছেন। এই তথাকথিত কি জানি বি পার্টির ধান্দাবাজ ব্যারিস্টার ফুয়াদ, সে সেনাবাহিনী ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন, ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়া হবে। সার্জিস এবং আব্দুল্লাহ সেনাবাহিনীর অফিসারদের সাথে মিটিং করে এসে উল্টাপাল্টা কথা বলেছেন। যে ছেলেটি নাসিব মাহমুদ সজীব ভুইয়া পর্যন্ত এসে বলছিল যে ওয়াকারুজ্জামান বুকে পাথর বেঁধে পাথর চাপা দিয়ে সবকিছু মেনে নিয়েছেন। এসব সব সিক্রেট কথা, এগুলি পাবলিকলি আসার কথা না, কিন্তু তারা করেছে এবং তাদের কোনো কিছু হয়নি। কিন্তু সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যায়নি, তাদের বিরুদ্ধে কিছু করেনি, এবং তারা বহাল তবিয়তে ছিল, এখনো আছে, নির্বাচন করছে, সবকিছুই হচ্ছে। কিন্তু সেনাবাহিনীরও তো একটা ধৈর্যের সীমা থাকা উচিত, এবং সেই ধৈর্য এবং সহনশীলতা এতদিনে তারা প্রমাণ করেছে। সেনাবাহিনী কোনো ধরনের জটিলতায় যায়নি, যদিও সেনাবাহিনীর অনেক অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, বিচার হচ্ছে, হইতেই পারে, অন্যায় করলে বিচার হবে, সেটাই নিয়ম। কিন্তু প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। আজকে আওয়ামী লীগ সেনাবাহিনী বা ওয়াকারুজ্জামানকে যেভাবে অভিযুক্ত করে, আমি কিন্তু সেই বিষয়টিকে এমন ভাবে দেখতে চাই না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ যা ভাবছে সেনাবাহিনীর
এটা করা উচিত ছিল, ওইটা করা উচিত ছিল। ভাবনা তো অনেক কিছুই আসতে পারে মানুষের চিন্তা চেতনায়, কত ভাবনাই তো কিলবিল করে। কিন্তু যা ভাবে তা কি সব বাস্তবে পরিণত করা যায়? বিশেষ করে সেনাবাহিনীর ক্ষেত্রে সেটা কি সম্ভব? কিন্তু বাংলাদেশে অনেক কিছুই ঘটে। তাই অনেকেই হয়তো বলে যে সব সম্ভবের সম্ভবের দেশেই তো বাংলাদেশ, এখানে সবকিছুই সম্ভব। বাস্তবতার নিরিখে বাংলাদেশে সাম্প্রতিককালে যত ঘটনা ঘটছে, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। প্রিয় দর্শক, তো বলছিলাম যে এই আওয়ামী লীগের অভিযোগ ওয়াকারুজ্জামান নিয়ে আমি দুটো প্রশ্নই তো করেছি। ওয়াকারুজ্জামানের চয়েসটা কি ছিল? আর আরো ডিপ যদি আপনি চিন্তা করেন, পরিবর্তিত বিশ্ব, পরিবর্তিত বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন অনেক হয়েছে, মতবাদের পার্থক্য হয়েছে। দেখুন, বিএনপি 17 বছর আন্দোলন করে কিছু করতে পারে নাই, যেটা আওয়ামী লীগ এক রুখা একটি নীতিতে, দম্ভ অহংকার। আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কিন্তু বিএনপির প্রতি আরো সহনশীল হইতে পারত। কারণ বাংলাদেশে কিন্তু এরশাদ পতনের পর একটি দ্বিদলীয় শাসন ব্যবস্থার দিকে হাঁটছিল, এবং সেটা রক্ষা করার দায়িত্ব যেমনটি বিএনপিরও ছিল 2001-এ, বা তেমনি আওয়ামী লীগেরও রয়েছে। কিন্তু অবশেষে 1/11 অনেক কিছুই তো ঘটে গেল। আওয়ামী লীগের 17 বছরে দেশের রাজনৈতিক মাঠ কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। যে বিষয়টি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, যে সারা দেশকে একটি ইসলামীকরণ, একটি ধর্মান্ধতায় এবং ধর্ম ভিত্তিক রাজনীতির চর্চাটা যে সুযোগ, সে সুযোগ কে দিয়েছিল? লাস্টে 13 বছর, 14 বছর, 15 বছর, 17 বছর কে ছিল ক্ষমতায়? ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বড় মাদ্রাসা বানানোর সুযোগটা কে করে দিয়েছিল? এখন যদি ধরা হয়, সেনাবাহিনীতেও সেই ধর্মীয়করণের নীতি আদর্শ কেউ কেউ যদি পালন করে, লালন করেন, আপনি যদি দেশকে ধর্মান্ধতার দিকে এগিয়ে নিয়ে যান, ধর্মান্ধতাকে উৎসাহিত করেন, তাহলে একজন মানুষ, মানুষ 40-এর উপরে যখন বয়স হয়, তখন মানুষ ধর্ম নিয়ে ভাবে বেশি। সেটা যে ধর্মেরই হোক, হোক হিন্দু, হোক মুসলিম, হোক বুদ্ধ, খ্রিস্টান, মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার ধর্মীয় চেতনা জাগ্রত হতে থাকে। এটা যুগে যুগেই হয়েছে এবং হবে। তো বাংলাদেশে সেনাবাহিনীর শৃঙ্খলা বোধ, বিবেক এবং তাদের দেশপ্রেম সবকিছু নিয়ে যখন প্রশ্ন করা যেতে পারে, কিন্তু এই বিষয়টিও তো বলা উচিত যে কেন, কিভাবে আমাদের এই সেনাবাহিনীর ভেতর ধর্মান্ধতার বাতাস লাগবে না, বা লাগেনি, এর গ্যারেন্টি কোথায়? সবকিছু কি ওয়াকারুজ্জামান নিজে করছে, নাকি তাকে করতে হচ্ছে বা তার শুনতে হচ্ছে? এমনও তো হতে পারে অদৃশ্য ধর্মান্ধ শক্তি সেনাবাহিনীতে প্রবল, শক্তিশালী হয়েছে। তাদের কাছে হয়তো ওয়াকারুজ্জামান নতজানু হতে পারে। এবং আরেকটি বিষয় হইতে পারে, সেই ধর্মান্ধ সেনাবাহিনীর গোষ্ঠী তারাও শান্তিপূর্ণ অবস্থান থাকতে চায়। তারা চায় না সেনাবাহিনীর আরো বদনাম হোক, তারা চায় না সেনাবাহিনীর ভিতর গন্ডগোল হোক, নিজেরা নিজেরা মারামারি করে রক্ত ক্ষয় হোক। সেই প্রেক্ষিতে সমঝোতার মাধ্যমে সেনাবাহিনী যদি চলে, আমি এটাকে সাধুবাদই বলবো। এই কারণে সাধুবাদ বলবো, অন্তত দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে সমস্ত মব লিঞ্চিং থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির মাধ্যমে শত শত লোক মারা যাচ্ছে,
সেখানে আমাদের সেনাবাহিনী একটি শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে, এবং কি তারা মাঠে নেমেও শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো প্রশ্নটি আমার সেইখানেই, ছাত্রলীগের লুঙ্গির নিচে জামাত সমর্থিত শিবিরের ছেলেরা যদি লুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এত বড় গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকার পতন ঘটাতে পারে, তো বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কেন ধর্মান্ধ তা তা থাকবে না? তারা তো আর ছাত্রদের মতন এমনটি করেনি। তারা হয়তো শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছে, এবং সব ওয়াকারুজ্জামানের ইচ্ছায় হচ্ছে তা আমি কখনোই বিশ্বাস করি না এবং বিশ্বাস করবো না। অনেক সময় ওয়াকারুজ্জামান হয়তো বাধ্য হচ্ছেন করতে, তাই তাকে বিশ্বাসঘাতক সেনাবাহিনী, হোল সেনাবাহিনীকে দোষ দিয়ে যারা দায়িত্ব এড়াতে চান, যারা অভিযুক্ত করতে চান, সেটাও আমাদের ভবিষ্যৎ রাজনীতি এবং সেনাবাহিনীর জন্য আত্মঘাতী হতে পারে। তাই প্রিয় দর্শক, যেটা বলছিলাম, যে বিষয়টি অত্যন্ত আনকমন না হলেও আমার কাছে খুব আনকমন অনেক শুনি। কারণ আমরা তো যেমন আপনাদের সাথে কথা বলি, তেমনি কিন্তু আমরা অনেক লোকের সঙ্গে কথা বলি, সেটা ফোনে হোক, সাক্ষাতে হোক, বিভিন্নভাবে মানুষের ওপিনিয়ন জানতে চেষ্টা করি এবং সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। আওয়ামী লীগ, বিএনপি, আমার সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের, এমনকি জামাতের ডক্টর শফিকুল সাহেব আসছিলেন নিউ ইয়র্কে 1.5-2 মাস আগে। আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, সংবাদ সম্মেলনে গিয়েছি, ওনাকে দেয়া সম্বর্ধনা সভা সেখানেও গিয়েছি। তো বলছিলাম সেটা না, আমরা সাংবাদিকরা সব জায়গাতেই যেতে পারি এবং আমরা যাবই, কারণ আমরা কিছু খুঁজতে থাকি। সাংবাদিকদের কাজ রহস্য উদ্ঘাটন করা, নেপথ্যের খবর বের করে নিয়ে আসা, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যতটুকু সম্ভব কাউকে উস্কে দেওয়া নয়, সমতার ভিত্তিতে সুশীল সমাজ গড়ায় সাংবাদিকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং আমার মনে হয় অধিকাংশ সাংবাদিকরাই সেই ভূমিকাই পালন করছে। প্রিয় দর্শক, এই জন্য বলছি যে আওয়ামী লীগ যদি ওয়াকারুজ্জামানকে, আমি অনেক ইউটিউবারদেরকেও দেখি ওয়াকারুজ্জামানকে ব্লেম দিয়ে কথা বলা হচ্ছে। আমি কিন্তু তার পক্ষে বলছি না, আমি তাকে চিনিও না। আমি তাকে চিনি, সে আমাদের সেনাবাহিনীর প্রধান। আমি তাকে চিনি, তিনি আমাদের হোল দেশপ্রেমিক সেনা বাহিনীর নিয়ন্ত্রক। ভেতরে অনেক গন্ডগোল থাকতে পারে, আমি বলছি যে সবকিছু ওয়াকারুজ্জামান তার নিজের ইচ্ছায়, ওখানে কোনো ধরনের একনায়কতন্ত্র চলে না বা চলছে না। অনেক কিছুই হয়তো তার নিয়ন্ত্রণে নেই, এবং অনেক কিছুই হয়তো তার অন্যদের নিচে, তার নিচের যে অফিসার আছে তাদের কথা তার শুনতে হয় এবং শুনতে হবে, হওয়া উচিত। টিম যখন একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে, সেই কাজটা প্রপার হয়। সব জায়গাতেই টিম ওয়ার্ক হইতে হয়। যেমন এই যে আমাদের ডক্টর ইউনূস সরকার, দেখুন, টিম ওয়ার্ক নাই, যা কারণে সকালে এক কথা, বিকালে আরেক কথা, এক উপদেষ্টা একটা বলে, আরেক উপদেষ্টা আরেকটা বলে, যে কারণে এই 18 মাসের সরকার কোনো কিছু করতে পারেনি, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। নির্বাচন একটা হবে বলা হচ্ছে, অনেক মানুষ এখনো বিশ্বাস করে 12 তারিখ পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত, অনেকেই বলে যে বিশ্বাস করি না। এটাই বাংলাদেশের বাস্তবতা। তাই আমি আওয়ামী লীগ সহ অন্যান্যদের সকলকে বলবো যে সেনাবাহিনীকে রাজনীতিতে জড়াবেন না, এবং এককভাবে সেনাবাহিনীর দায়িত্বে যিনি প্রধান হিসাবে আছেন তাকে অভিযুক্ত করবেন না। সেনাবাহিনীর প্রধান চিরদিন থাকবেন না, তিনিও হয়তো কদিন পরে রিটায়ার্ড করবেন, জানা যাবে। তিনিও হয়তো তখন বই লিখবেন, তিনিও তখন হয়তো বিভিন্ন জায়গায় যাবেন, তিনি হয়তো অবসর জীবনে অন্য কোনো উম, কাজ করবেন। পর্যায়ক্রমে বিভিন্ন বিষয় জানা যাবে, কিন্তু সেনাবাহিনীর ভিতরে যে কমান্ড, সেই কমান্ড দৃঢ় হওয়া উচিত, এবং এই কমান্ডকে বিরক্ত করা বা
বিব্রত করা বা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা কোনো অবস্থাতেই একজন সুনাগরিকের কাজ নয়। প্রিয় দর্শক, এ পর্যন্তই। পরবর্তীতে অন্য ইস্যু নিয়ে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।